আসসালামু আলাইকুম। পেটুয়ের সাধারণ বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টপিকগুলো দেখব এগুলো হচ্ছে জারণ বিজারণ, এরপর আমরা দেখব তড়িৎ কোষ এবং অ্যাসিড, ক্ষার ও লবণ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আসলে প্রথমে দেখে নিই যে এগুলো থেকে আসলে কি রকমের প্রশ্ন হয়। আগের বিসিএস গুলোতে কিরকম প্রশ্ন আসছে এই টপিকগুলো থেকে। দেখো, একটা প্রশ্ন ছিল যে কোনটি জারক পদার্থ নয়। এটা আসছে 37তম বিসিএস এ। এরপরে জারণ বিক্রিয়ায় কি ঘটে, এটা আসছে 31 এবং 29তম বিসিএস এ। এরপরে আসছে সাধারণ রাইসেলে ইলেকট্রোড হিসেবে কি থাকে। তার মানে দেখো, এই কোশ্চেনগুলো আসছে জারণ বিজারণ থেকে। হ্যাঁ, এটা আসছে তড়িৎ কোষ থেকে। এরপরে যদি আমরা দেখি 41তমতে একটা আসছে যে কোনটি পানিতে দ্রবীভূত হয় না। এটার অ্যান্সার ছিল ক্যালসিয়াম কার্বনেট। এটা আসছে লবণ থেকে। হ্যাঁ, লবণ থেকে এই কোশ্চেন আসছে। এরপর পিএইচ, গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার হয়, স্বর্ণের খাদ ব্যবহার করার জন্য কোন অ্যাসিড ব্যবহৃত হয়, এরপর কৃষি জমিতে চুন ব্যবহার করা হয় কেন, এটা আসছে 31তমতে। কোনটি ক্ষারকীয় অক্সাইড। এই কোশ্চেনগুলা আসছে অ্যাসিড ও ক্ষার থেকে। এই যে পিএইচ, এরপরে এই যে অ্যাসিড রিলেটেড কোশ্চেনগুলা, এগুলা ক্ষার ও অ্যাসিড পার্ট থেকে আসছে। এরপরে যদি দেখো এই যে গ্যালভানাইজিং, তারপর অ্যানোডে কোন বিক্রিয়া সম্পন্ন হয়, এটা আসছে তড়িৎ কোষ থেকে। এটা আসছে জারণ বিজারণ থেকে। এরপর দেখো অ্যাসিড থেকে আসছে স্যালিক অ্যাসিড, দুধে কোন অ্যাসিড থাকে, এরপর মৃদু পানি কোন উৎস থেকে পাওয়া যায়। এই কোশ্চেনগুলো কিন্তু সব এই টপিকগুলো থেকেই আসছে। তার মানে দেখো, জারণ বিজারণ, তড়িৎ কোষ এবং অ্যাসিড, ক্ষার, এগুলা থেকে কিন্তু প্রায় সময় প্রশ্ন থাকে পরীক্ষায়। তার মানে এই টপিকগুলো কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আসলে তো তাহলে শুরু করি জারণ বিজারণ। প্রথমে আসো জারণ। আচ্ছা, এটা তোমরা যেভাবে মনে রাখবা এইভাবে মনে রাখতে পারো। জারণ মানে হলো যাও ইলেকট্রন। হ্যাঁ, এইভাবে তোমরা মনে রাখতে পারো। জারণ মানে হলো যাও ইলেকট্রন। এই একটা যদি মনে রাখো, এই কনসিকুয়েন্সে বাকি সবগুলো তোমরা কিন্তু খুব ক্লিয়ারলি মনে রাখতে পারবা। জারণ যাও ইলেকট্রন মানে যে বিক্রিয়ায় কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করে। হ্যাঁ, এই যে দেখো ইলেকট্রন ত্যাগ করে, সেই বিক্রিয়াকে আমরা জারণ বলি। যে বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ করে, যেমন মনে করো যে এখানে দুইটা মৌল বা পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতেছে। তো এর মধ্যে যেটা ইলেকট্রন ত্যাগ করবে, এই যে ইলেকট্রন ত্যাগ করছে, দেখো এই যে ইলেকট্রন ছেড়ে দিল, এই ইলেকট্রনটা নাই। হ্যাঁ, এই বিক্রিয়াটাকে আমরা বলি অক্সিডেশন বা জারণ বিক্রিয়া। যে বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ করে, এইভাবে মনে রাখতে পারো, জারণ যাও ইলেকট্রন। আর যে ইলেকট্রনটা দান করে তাকে আমরা পজিটিভ সাইন দিয়ে লিখি। যেমন মনে করো সোডিয়াম। সোডিয়াম কি করলো, সে একটা মনে করো ইলেকট্রন দিয়ে দিল, একটা ইলেকট্রন সে দিয়ে দিছে। হ্যাঁ, তো এইখানে আমরা যেটা করি, যে একটা ইলেকট্রন দিছে এই জন্য তার উপর একটা প্লাস সাইন দিয়ে দিই। সে তো ধনী লোক, এই জন্য সে দান করছে ইলেকট্রন, এই জন্য আমরা পজিটিভ দিয়ে দেখাই যে এই বেটা ধনী, সে দান করছে। আর বিজারণ যেটা, জারণ যদি ইলেকট্রন দান করা হয়, যেটা আমরা বললাম যে যাও ইলেকট্রন চলে গেছে, দান করে দিচ্ছে, তাহলে বিজারণ হবে উল্টাটা। মানে সে ইলেকট্রন গ্রহণ করে, মানে যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করে তাকে আমরা বিজারণ বলি। যেমন মনে করো ক্লোরিন। হ্যাঁ, ক্লোরিন, এই ক্লোরিন সে একটা ইলেকট্রন যদি গ্রহণ করে, সে একটা ইলেকট্রন গ্রহণ করছে, যে সে যেহেতু একটা ফৈনি, সে বিভিন্ন জনের কাছ থেকে ইলেকট্রন গ্রহণ করে, এই জন্য আমরা তার উপরে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিলাম যে সে একটা ইলেকট্রন গ্রহণ করছে, এই মাইনাস। তার মানে যখন দান করে সেটাকে আমরা পজিটিভ লিখি, আর যখন সে গ্রহণ করে মানে মানুষের দান সে নেয়, তখন এটা আমরা নেগেটিভ হিসেবে প্রকাশ করি। আচ্ছা, তার মানে এটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে, জারণ যাও ইলেকট্রন ত্যাগ করে, আর বিজারণ বিক্রিয়া কি করে, ইলেকট্রন গ্রহণ করে। এই দুইটা মনে রাখতে হবে। আচ্ছা, এখন আসো জারক আর বিজারক। আচ্ছা, প্রথমে বিজারকটা দেখাই। মনে রাখবা যে জারণের সাথে বিজারকের সম্পর্ক, জারণের সাথে বিজারকের সম্পর্ক। জারণ মানে কি বলছিলাম, যাও ইলেকট্রন ত্যাগ করে। আর যে মৌলটা ইলেকট্রন ত্যাগ করে তাকে আমরা বলি বিজারক। যে মৌল ইলেকট্রনটা ত্যাগ করলো, যেমন সোডিয়াম, সে ইলেকট্রন দান করে দিচ্ছিল, তাহলে সোডিয়াম কি, সোডিয়াম হলো বিজারক। আর তাহলে জারক হলো উল্টাটা, ইলেকট্রন গ্রহণ করে, তাহলে জারকের সাথে সম্পর্ক হলো বিজারণের। হ্যাঁ, বিজারণের সম্পর্ক, যে সেই ইলেকট্রন গ্রহণ করে। আর যে মৌলগুলা ইলেকট্রন গ্রহণ করে সেগুলো হলো জারক।
যেমন এই যে একটু আগে আমরা দেখলাম ক্লোরিন, সে হলো জারক। তবে বিজারক যেগুলা নর্মালি সব ধাতু, হাইড্রোজেন এবং কার্বন, যত রকমের ধাতু আছে, ধাতু, হ্যাঁ, ধাতু, হাইড্রোজেন এবং কার্বন, এগুলো হলো বিজারক। আর জারক হলো অক্সিজেন, এরপরে তোমার ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এছাড়াও সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এগুলো এদের লবণগুলা, এগুলা জারক হিসেবে কাজ করে। আচ্ছা, এখন আসো জারণ বিজারণ বিক্রিয়া। আসলে নর্মালি যেটা হয় যে বিক্রিয়া যখন ঘটে তখন জারণ বিজারণ একসাথে ঘটে। যে বিক্রিয়াতে জারণ বিজারণ একসাথে ঘটে সেই বিক্রিয়াগুলোকে আমরা জারণ বিজারণ বিক্রিয়া বলি, যেটাকে ইংলিশে আমরা বলি রেডক্স বিক্রিয়া। হ্যাঁ, রেডক্স, মানে জারণ আর বিজারণ দুটো একসাথে ঘটে। দেখো এখানে একটা এক্সাম্পল আছে, একটা হলো ম্যাগনেসিয়াম আর একটা হলো অক্সিজেন। এরা নর্মাল অবস্থায় আছে, হ্যাঁ, স্বাভাবিক অবস্থাতে জারণ মান থাকে 0। এখানেও ম্যাগনেসিয়ামের জারণ মান 0, এখানেও অক্সিজেনের জারণ মান 0। আচ্ছা, এখন ম্যাগনেসিয়াম হলো বিজারক। বিজারক কি করে? সে ইলেকট্রন দান করে, তাই না? সে দুইটা ইলেকট্রন দান করলো, হ্যাঁ, দুইটা ইলেকট্রন সে দান করে দিল। তো সে যেহেতু ধনী লোক, দান করছে, দাতা, এই জন্য তার উপরে দেখো আমরা +2 লিখে দিলাম, হ্যাঁ। আর অক্সিজেন, সে তো নিয়ে আগে বলছি, অক্সিজেন একটা জারক পদার্থ। সে কি করে? সে ইলেকট্রন গ্রহণ করে। সে কি করলো? এই যে দুইটা ইলেকট্রন দান করছে, সে যায় এই দুইটা ইলেকট্রন নিয়ে নিল, সে একটা নিয়ে, এই জন্য তার এখানে -2 লিখে দিলাম। তো এখানে দেখো যেটা হয়েছে, এই যে ইলেকট্রন, ম্যাগনেসিয়াম ইলেকট্রন দান করছে, এটা হলো জারণ বিক্রিয়া, তাই না? যে জারণ, যাও ইলেকট্রন, সে দুইটা ইলেকট্রন দান করছে। আর অক্সিজেন, সে দুইটা গ্রহণ করছে। যে বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করে সেটাকে আমরা বিজারণ বলি। তার মানে এই দেখো ম্যাগনেসিয়ামের এটাকে আমরা বলতেছি অক্সিডেশন, এবং এই অক্সিজেন যে ইলেকট্রন গ্রহণ করছে এটাকে আমরা বলতেছি রিডাকশন বা বিজারণ বিক্রিয়া। তো যে বিক্রিয়া এই জারণ বিজারণ একসাথে ঘটে তাকে আমরা জারণ বিজারণ বিক্রিয়া বলি। আচ্ছা, এখন আসো জারণ সংখ্যা। জারণ সংখ্যাটা কি? জারণ সংখ্যা হলো কে কয়টা ইলেকট্রন দান করলো বা গ্রহণ করলো, এই সংখ্যাটাকে আমরা জারণ সংখ্যা বলি। একটু আগেই বলছি, যারা দান করে তাদেরটা আমরা লিখি পজিটিভ, ধনাত্মক, আর যারা গ্রহণ করে তাদেরগুলো কি লিখি? নেগেটিভ বা ঋণাত্মক দিয়ে আমরা প্রকাশ করি। দেখো, যদি এই যে এখানে বলে দিছি, যদি ইলেকট্রন ত্যাগ করে বা দান করে সেই ক্ষেত্রে হয় পজিটিভ, আর যদি গ্রহণ করে সেই ক্ষেত্রে হয় নেগেটিভ। এখন এটা থেকে আমরা কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা নির্ণয় করতে পারি। আচ্ছা, কেন্দ্রীয় পরমাণু কি? যেমন এখানে একটা যৌগ আছে যেটার নাম হলো সোডিয়াম সালফেট। এখানে দেখো কয়টা মৌল আছে? সোডিয়াম একটা মৌল, সালফার একটা মৌল এবং অক্সিজেন একটা মৌল। এটার যে কেন্দ্রীয়, যেটা এই যে মাঝখানে যে সালফার আছে, মাঝখানে যেটা আছে, এইটার জারণ সংখ্যা যদি আমরা বের করতে চাই তাহলে সেটা আমরা কিভাবে বের করব? এটা খুব ইজি প্রসেস। দেখো, সোডিয়াম সে একটা ইলেকট্রন দান করতে পারে, একটা, তাহলে এখানে লিখলাম +1, সে একটা দান করতে পারে। আর এই যে অক্সিজেন, সে তো নেই, সে কি করতে পারে? সে দুইটা অক্সিজেন গ্রহণ করতে পারে, দান সে নিতে পারে দুইটা। সে যে দুইটা নিতে পারে এই জন্য দিলাম -2। এখন দেখো এখানে সোডিয়াম আছে কয়টা? দুইটা, তাহলে দুইটা সোডিয়াম কয়টা দান করতে পারবে? দুইটা দান করতে পারবে। আচ্ছা, প্লাস দিলাম এস থাকলো। আর অক্সিজেন আছে 4টা, একটা অক্সিজেন দুইটা নিতে পারে, তাহলে 4টা কয়জন নিতে পারে? 8টা, দিলাম -8 = 0। এখন তাহলে এস এর ভ্যালু কত আসে দেখো তো, -6, ওই পাশে নিয়ে গেলে হয়ে গেল +6। তাহলে এই S6 যেটা, এটা হলো এই যে মাঝখানে যে এস সালফার, এইটা জারণ সংখ্যা +6। তো এইভাবে আমরা যে কোনো যৌগের কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা বের করতে পারি। আবার অনেক সময় দেখবা যে এরকম থাকতে পারে, মনে করো যে MnO4, এখানে মনে করো যে দেওয়া আছে একটা মাইনাস, ওকে। এইটা মানে হলো যে এইটার টোটাল ভ্যালু হলো -1। যেমন এখানে কিন্তু কোনো কিছু ছিল না, এখানে ছিল, এখানে কিন্তু এটার উপরে কোনো কিছু ছিল না, এই কারণে কিন্তু আমরা এখানে 0 ধরে নিছি। নর্মালি যৌগ যদি স্টেবল অবস্থায় থাকে বা মুক্ত অবস্থায় থাকে তখন এটার জারণ সংখ্যা থাকে 0। তো যেহেতু এখানে যদি আবার কোনো ভ্যালু দেওয়া থাকে, মনে করো উপরে দেওয়া থাকলো যে -3 বা -4, তার মানে ওইটা ইকুয়াল টু তুমি -3 বা -4 লিখবা, ঠিক আছে? আর বাকি সব সেম। আচ্ছা, তাহলে এতক্ষণ আমরা যা দেখলাম এটা যদি আমরা একটু সামারি করি, তাহলে জারণ বিক্রিয়া কি ঘটে? জারণ বিক্রিয়া, যাও ইলেকট্রন
ত্যাগ করে, এটা কিন্তু আসছিল একবার পরীক্ষায়। হ্যাঁ, যে জারণ বিক্রিয়ায় কি ঘটে, জারণ বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ করে। এরপরে যে মৌল বা যৌগ ইলেকট্রন দান করে তাকে কি বলে, বলছিলাম জারণের সাথে কিসের সম্পর্ক, বিজারকের সম্পর্ক। যে দান করে তাকে বিজারক বলে। জারক পদার্থ নয় হাইড্রোজেন, জারক পদার্থ নয় হাইড্রোজেন, বিজারক। বলছি যে যত ধাতু আছে, ধাতু, এরপরে কার্বন এবং হাইড্রোজেন, এটা হলো জারক পদার্থ। আর অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, সালফিউরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড, এগুলো সব হলো জারক পদার্থ। আবার এই যে বিজারক পদার্থের উদাহরণ কার্বন। হ্যাঁ, এই যে তিনটা ধাতু, কার্বন এবং হাইড্রোজেন। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে, দেখো যে Fe(CN6)⁻⁴ এটার বলছে ফেরিক, এই যে Fe, এটার জারণ সংখ্যা বের করতে বলছে। আচ্ছা, এটা তাহলে কি হবে আমরা একটু দেখি। Fe এটা রাখলাম এখানেই। এই যে Cn যেটা, এটা জারণ সংখ্যা হলো -1, তাহলে এটা যদি আমি, আছে কয়টা, 6টা, তাহলে -1 × 6 ইকুয়াল টু কত দিব, 0? না, এই যে -4 আছে, তার মানে এখানে হবে -4। তাহলে Fe, এখানে একটা প্লাস হবে। আচ্ছা, Fe তাহলে 6 × -1 মানে -6 ইকুয়াল টু -4। তাহলে এখানে কি আসে, Fe ইকুয়াল টু -4, এটা এই পাশে নিয়ে গেলে হয়ে গেল +6, থাকলো +2, বের হয়ে গেল এই যে +2। বের করা যাবে না, এরকম করে যে কোনো যৌগের জারণ সংখ্যা, যে কোনো মৌলের জারণ সংখ্যা তুমি বের করতে পারবে। আচ্ছা, এখন আসো আমরা একটু তড়িৎ কোষ নিয়ে আলোচনা করি। তড়িৎ কোষ এটা আলেকজান্ডার বোল্টা 1800 সালে আবিষ্কার করেন। আর তড়িৎ কোষ হচ্ছে যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি পাওয়া যায়। তো আমরা একটু পরেই পরবর্তী লেকচারগুলোতে আমরা দেখব শক্তি এটা এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তিত হয়। তো রাসায়নিক শক্তি এটাও শক্তির একটা রূপ। তো যে যন্ত্রের সাহায্যে এই রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি পাওয়া যায় তাকে আমরা তড়িৎ কোষ বলি। হ্যাঁ, যেমন ব্যাটারির ভিতরে কি থাকে, হয়তো কোনো কিছু থাকে যেটা থেকে আমরা কি পাই, ইলেকট্রিসিটি পাই, তাই না? যে কোনো আমাদের মেশিন বা ঘড়ি বা যেখানে লাগে রিমোট, এগুলাতে লাগানো হলে কি হয়, এগুলা কাজ করে, তার মানে এখান থেকে আমরা ইলেকট্রিসিটি পাই। তার মানে এই যে এইটার ভিতরে, ব্যাটারির ভিতরে যে কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ আছে, এই রাসায়নিক শক্তিটা কাজে লাগিয়ে কি হচ্ছে, তড়িৎ শক্তি উৎপন্ন হচ্ছে। এটারই আসলে তড়িৎ কোষ বলে। আচ্ছা, দেখো তড়িৎ কোষে কি থাকে। তড়িৎ কোষে নরমালি দুইটা প্রান্ত থাকে, একটা হলো পজিটিভ প্রান্ত আর একটা হলো নেগেটিভ প্রান্ত। এটা হলো নেগেটিভ সাইড, এটাকে আমরা বলি অ্যানোড। হ্যাঁ, আর আরেকটা যে পজিটিভ প্রান্ত থাকে এটাকে আমরা বলি ক্যাথোড। তো অ্যানোডে নরমালি আমরা জিঙ্কের পাত ইউজ করি, আর ক্যাথোডে ইউজ করি আমরা কপারের পাত। আর এইটা আমরা একটা সলিউশন বা দ্রবণের মধ্যে যদি এই যে পজিটিভ আর নেগেটিভ দুইটা পাত এটা যদি প্রবেশ করাই, এই দ্রবণ হিসেবে, এই যে দেখো এখানে আমরা জিঙ্ক সালফেট এবং কপার সালফেটের দ্রবণ ইউজ করছি। তো এই দ্রবণের মধ্যে যখন আমরা এই দুইটা পজিটিভ এবং নেগেটিভ পাত যখন প্রবেশ করাই, তখন দেখা যায় যে এটার মাঝখান দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। তুমি যদি এখানে একটা লাগিয়ে একটা ভালভ কানেক্ট করে দাও, দেখো ভালভ জ্বলতেছে। এটাই তড়িৎ রাসায়নিক কোষ। আচ্ছা, লবণ সেতু এটাও এক রকমের তড়িৎ রাসায়নিক কোষ। এখানে যেটা করা হয়, একটা উল্টা ইউ আর কি। হ্যাঁ, এই যে দেখো উল্টা ইউ আকৃতির একটা কাঁচ বা প্লাস্টিকের একটা নল ইউজ করা হয়, যেটা দুইটা সেপারেট, এই দেখো এটা একটা সেপারেট, এটা একটা সেপারেট জার। এই দুইটা জারের মধ্যে দুই রকমের সলিউশন আমরা ইউজ করি। এখানে যে দেখো আবার জিঙ্ক এবং কপার আমরা ইউজ করছি, এটা অ্যানোড এবং এটা পজিটিভ কপার, যেটাকে আমরা ক্যাথোড বলতেছি। এটা যদি আমরা প্রবেশ করাই দিই, তো এখান দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে। এই দুইটাকে যে আমরা এই যে সংযুক্ত করছি ব্রিজ, এই জন্য এটাকে সল্ট ব্রিজ বলে। আচ্ছা, দেখো ধাতুর ক্ষয় যেটা, সেটা হলো যে তুমি যদি কোনো কিছু বাইরে ফেলে রাখো, বা লোহার তৈরি কোনো জিনিসপত্র দেখবা বাইরে ফেলে রাখলে এগুলো আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, বা অনেক পুরনো বিল্ডিং দেখবা যে ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। এটা কেন হয়, যে পরিবেশের যে পানি আর অক্সিজেন, এই অক্সিজেনগুলোর সাথে ধাতু বিক্রিয়া করে ধীরে ধীরে এগুলোর ক্ষয় হয়ে যায়, এটাকে আমরা ধাতুর ক্ষয় বলি। হ্যাঁ, এটার কারণেই ওই যে লোহায় মরিচা ধরে, তারপর রূপার উজ্জ্বলতা আস্তে আস্তে কমে যায়। এটার কারণেই পরিবেশের মধ্যে যে পানি এবং অক্সিজেন তো সব জায়গায় আছে, আবার আমাদের পাশে যে বাতাস থাকে, এটা
আর্দ্রতা বলি আমরা, তাই না, যে জলীয় বাষ্প মিশে থাকে। এই পানি এবং অক্সিজেন এই ধাতুর সাথে বিক্রিয়া করে ক্ষয়প্রাপ্ত হয়, এটাকে আমরা বলি ধাতুর ক্ষয়। আর লোহার মরিচা, যেটা লোহার মরিচা তোমরা সবাই চিনো, যে লোহার চারপাশে যে লাল রঙের যে একটা আস্তরণ পড়ে, এটাকে আমরা লোহার মরিচা বলি। এটা আসলে ফেরিক অক্সাইড। হ্যাঁ, ফেরিক অক্সাইড। এটা কি হয়, এই যে লোহা, এই লোহার সাথে বাতাসের অক্সিজেন আর হলো এই যে জলীয় বাষ্প যেটা পানি, এই তিনটা যখন একসাথে আসে তখন এই আয়রনের চারপাশে একটা রাস্ট বা মরিচা পড়ে, হ্যাঁ, যেটাকে আমরা বলি ফেরিক অক্সাইড, Fe2O3 এবং 3 অণু পানি। হ্যাঁ, Fe2O3 এবং 3 অণু পানি বা মরিচা বলি আমরা এটাকে। আর কার্বন ডাই অক্সাইডের সাথে যদি বিক্রিয়া করে সেই ক্ষেত্রে ফেরাস কার্বনেট গঠিত হয়, যে FeCO3, এটাকে আমরা বলি ফেরাস কার্বনেট। গ্যালভানাইজিং। গ্যালভানাইজিং হচ্ছে রাসায়নিক প্রক্রিয়ায় কোনো ধাতুর উপরে অধিক সক্রিয় ধাতুর যদি আমরা কোনো প্রলেপ দিই, সেটাকে আমরা গ্যালভানাইজিং বলি। গ্যালভানাইজিং কেন করা হয়? এটা নর্মালি ধাতুর ক্ষয় রোধ করার জন্য আমরা গ্যালভানাইজিং করে থাকি। আচ্ছা, এখন আসো প্রাথমিক কোষ। প্রাথমিক কোষ হচ্ছে নিজেই নিজের রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে, মানে নিজে নিজেই। হ্যাঁ, এটা অনেক 3 রকমের হয়। একটা হলো ড্যানিয়েল কোষ বা ভোল্টার কোষ, ল্যাকলেন্স কোষ, ড্রাই কোষ বা শুষ্ক কোষ। এটা হলো মনে করে যে ব্যাটারি, আমরা যে ব্যাটারি ইউজ করি না, এটা হলো শুষ্ক কোষ, যে নর্মাল ব্যাটারি শুষ্ক। এটা 1864 সালে বিজ্ঞানী ল্যাকলেন্স এই কোষ আবিষ্কার করে। তো এটা এক ধরনের প্রাথমিক কোষ। তুমি এটা একটা মানে যে জায়গায় লাগাইতে হয় লাগাইলে দেখবা যে গাড়ি চলতেছে বা ঘড়ি চলতেছে। তো এই ব্যাটারি নিজে থেকেই রাসায়নিক শক্তি ব্যবহার করে সে বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। তো এই ব্যাটারির ভিতরে যা থাকে, হ্যাঁ, আমরা ছোটবেলায় ভেঙে দেখতাম অনেক সময় যে ব্যাটারির ভিতরে কি আছে। তো ব্যাটারির ভিতরে যেটা থাকে, একটা কার্বন দণ্ড থাকে মাঝখানে। হ্যাঁ, একটা কার্বন দণ্ড থাকে এবং এটার চারপাশে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আর কার্বনের গুঁড়া থাকে এই কার্বন দণ্ডের চারপাশে। আর তার বাইরে এই অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা পেস্ট থাকে, এই যে সবুজ রং করা যে চারপাশে, হ্যাঁ, অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা পেস্ট থাকে। এবং এইখানে তোমার জিঙ্কের পাত, এই যে জিঙ্ক কন্টেইনার থাকে, হ্যাঁ, জিঙ্কের পাত বাইরের সাইডে যেটা থাকে, এটা হলো জিঙ্কের পাত। এখানে এই কার্বন দণ্ডটা এটা হলো পজিটিভ, এটা ক্যাথোড হিসেবে ইউজ হয়। আর এই বাইরের সাইডে যে জিঙ্কের কন্টেইনারটা আছে, এটা নেগেটিভ বা অ্যানোড হিসেবে ব্যবহৃত হয়। আরেক ধরনের ব্যাটারি আছে যেটাকে আমরা স্টোরেজ ব্যাটারি বলি। এগুলো তোমরা দেখবা যে গাড়িতে, তারপরে তোমার জাহাজ, ট্রেন, এগুলাতে স্টোরেজ ব্যাটারি ইউজ করা হয়। নর্মাল ব্যাটারি আর স্টোরেজ ব্যাটারির মধ্যে পার্থক্য হলো যে স্টোরেজ ব্যাটারি, নর্মাল ব্যাটারি তো দেখবা যে একবার শেষ হয়ে গেলে এটা ফেলে দিতে হয়, এটা আর ইউজ করা যায় না, মানে নতুন করে এটাকে আর চার্জ দেওয়া যায় না। কিন্তু স্টোরেজ ব্যাটারি যেগুলা, এগুলাকে বারবার চার্জ দেওয়া যায়। এটা মনে করো যে এখানে যে চার্জটা জমে আছে, এটা তুমি ইলেকট্রিসিটি হিসেবে ইউজ করলা। তো এটা যখন চার্জ শেষ হয়ে যাবে, এখানে যদি তুমি আবার ইলেকট্রিসিটি প্রবাহ করে দাও, তাহলে এটা আবার নতুন করে চার্জ হবে। যেমন এই যে আমাদের বাসা বাড়িতে আইপিএস থাকে, তাই না? আইপিএস এ কি হয়, যতক্ষণ কারেন্ট থাকে না ততক্ষণ সে সাপ্লাই দেয়, আবার যখন কারেন্ট চলে আসে এটা আবার নতুন করে চার্জ হয়, তাই না? এটা হলো স্টোরেজ ব্যাটারি। একটা চাবিকে তুমি মনে করো যে ইলেকট্রোপ্লেটিং করতে চাও, তাহলে চাবিটা যেটা করতে হবে, এটা ক্যাথোডের মধ্যে তুমি দিবা, ক্যাথোড বা ঋণাত্মক প্রান্তের মধ্যে তুমি চাবিটা লাগাবা। এটার উপরে তুমি মনে করো এই নিকেল বা ক্রোমিয়ামের প্রলেপ দিতে চাও, তাহলে এই নিকেল বা ক্রোমিয়াম এটা কি করবা, পজিটিভ প্রান্তে লাগাই দিবা। তখন যেটা হবে, এইখান থেকে তোমার নিকেল বা ক্রোমিয়াম গুলা গিয়ে এই যে চাবি, এই চাবির উপরে জমা হতে থাকবে। তো এটার উপরে একটা আস্তরণ পড়বে, হ্যাঁ, এটাকে আমরা বলি ইলেকট্রোপ্লেটিং। তো এটা এই যে ধাতুর ক্ষয়রোধ বা উজ্জ্বলতা বৃদ্ধিতে ইলেকট্রোপ্লেটিং করা হয়। 1833 সালে ফ্যারাডে তড়িৎ বিশ্লেষণের 2টা সূত্র বলে। আর তার সূত্র অনুসারে আমরা যেটা জানি সেটা হলো যে একটা ইলেকট্রনের 1 মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে 96,500 কুলম্ব। এখন আসো তড়িৎ পরিবাহিতা। তড়িৎ পরিবাহিতা মানে ইলেকট্রিসিটি বা কারেন্ট বা বিদ্যুৎ প্রবাহিত হইতে পারে নাকি পারে না। তো যেগুলোর মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস হইতে পারে বা প্রবাহিত হতে পারে তাদেরকে আমরা বলি সুপরিবাহী, আর যেগুলো দিয়ে পারে না এগুলোকে আমরা বলি কুপরিবাহী। যেমন মনে করি স্টিল, তারপরে লোহা, সিলভার, এগুলোর মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি প্রবাহিত হতে পারে, এই জন্য এগুলোকে আমরা সুপরিবাহী বলি। আর যেগুলো দিয়ে পারে না, মনে করো রাবার,
তারপরে শুকনা কাঠ, গ্লাস, এগুলোর মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস হতে পারে না। এই জন্য এগুলোকে আমরা বলি ইনসুলেটর বা কুপরিবাহী। তাহলে আসো একটু আমরা প্র্যাকটিস করি। তাহলে আগে যে ইনফরমেশনগুলো আমরা দেখলাম যে ক্যাথোডকে কি বলে, তো ক্যাথোড হলো ঋণাত্মক তড়িৎদ্বার, আর পজিটিভ যেটা সেটাকে কি বলি আমরা, অ্যানোড বলি। আর গ্যালভানাইজিং হলো লোহার উপরে দস্তার প্রলেপ। সাধারণ ড্রাই সেল ইলেকট্রোড হিসেবে কি ব্যবহার করা হয়, কার্বন দণ্ড। ড্রাই সেল মানে ব্যাটারি, যেটা কার্বন দণ্ড আমরা ইউজ করি ইলেকট্রোড হিসেবে। আর শুষ্ক কার্বন দণ্ডের চারপাশে কি থাকে বলছিলাম, ম্যাঙ্গানিজ অক্সাইড আর কার্বন পাউডার থাকে। হ্যাঁ, ম্যাঙ্গানিজ অক্সাইড থাকে আর থাকে কার্বন পাউডার। আচ্ছা, এই ইনফরমেশনগুলো মনে রাখতে হবে একটু। ড্রাই সেলে ব্যাটারির তড়িৎচালক বল হলো 1.5 ভোল্ট। আর ব্যাটারি থেকে আমরা যে ধরনের বিদ্যুৎ পাই সেটা হলো ডিসি বা ডিরেক্ট কারেন্ট পাই। হ্যাঁ, আর সাধারণ স্টোরেজ ব্যাটারিতে সীসার ইলেকট্রোডের সঙ্গে যে তরলটি ব্যবহার হয় সেটা হলো সালফিউরিক অ্যাসিড। হ্যাঁ, ওই যে স্টোরেজ ব্যাটারি যেগুলো আমরা ওই যে আইপিএস বা গাড়িতে, বিমানে বা ট্রেনে যে স্টোরেজ ব্যাটারিগুলো ইউজ করি, এই স্টোরেজ ব্যাটারির মধ্যে আমরা লিকুইড হিসেবে সালফিউরিক অ্যাসিড ইউজ করি। গাড়ির ব্যাটারি এটাও এক ধরনের স্টোরেজ ব্যাটারি, এখানে আমরা সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে থাকি। আর লোহায় মরিচা ধরার জন্য কি প্রয়োজন বলছিলাম, যে লোহায় মরিচা ধরার জন্য অক্সিজেন আর পানি এটার সাথে বিক্রিয়া করে লোহা মধ্যে মরিচা বা রাস্ট পড়ে। মরিচার গ্রহণযোগ্য সূত্র বা মরিচার সংকেত যেটা, সেটা হলো ফেরিক অক্সাইড। হ্যাঁ, Fe2O3 এবং 3 অণু পানি থাকে। আর তড়িৎ বিশ্লেষণের সূত্রকে আবিষ্কার করে ফ্যারাডে। আর অ্যানোডে কোন বিক্রিয়া সম্পন্ন হয়, জারণ বিক্রিয়া। আমি বলছিলাম যে অ্যানোডে আমরা জিঙ্ক ইউজ করি, জিঙ্ক। হ্যাঁ, তো জিঙ্ক কি করে, সে 2টা ইলেকট্রন ত্যাগ করে। তো বলছিলাম যাও ইলেকট্রন যে ত্যাগ করে সেটা কি, জারণ বিক্রিয়া। এজন্য অ্যানোডে জারণ বিক্রিয়া সম্পন্ন হয়। এটা 40 BCS এর প্রশ্ন ছিল। এখন আসো আমরা আলোচনা করি অ্যাসিড, ক্ষারক ও লবণ নিয়ে। আচ্ছা, অ্যাসিডের অনেকগুলা ডেফিনেশন আছে। অ্যাসিড আমরা সবাই কম বেশি অ্যাসিডের নাম সম্পর্কে আমরা পরিচিত, কিন্তু কেমিস্ট্রির ভাষায় বা রসায়নের ভাষায় অ্যাসিড কি জিনিস দেখো, এখানে 3টা মতবাদ আছে অ্যাসিড সম্পর্কে। একটা হলো আরহেনিয়াসের মতবাদ, এরপর আছে বর্নস্টেড-লাউরির মতবাদ, আর আছে লুইসের ইলেকট্রনীয় মতবাদ। তো আরহেনিয়াস যেটা বলছে যে অম্ল হচ্ছে সেসব যৌগ যা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে। মানে তুমি যদি অ্যাসিডকে পানির সাথে মিক্স করো, সে একটা H+ বা হাইড্রোজেন আয়ন দিবে। এবং বর্নস্টেড-লাউরি যেটা বলছে যে অন্য পদার্থকে প্রোটন দান করতে পারে। এই যে H+, এটারই আমরা বলি প্রোটন। তাহলে একজন বলছে যে হাইড্রোজেন আয়ন দেয়, আরেকজন বলছে প্রোটন দেয়, একই জিনিস। আর লুইস বলছে যে অ্যাসিড হলো এমন একটি যৌগ যা অন্য পদার্থ থেকে ইলেকট্রন গ্রহণ করতে পারে। তো নরমালি দেখা যায় যেটা প্রোটন দেয় সে ইলেকট্রন গ্রহণ করে, মানে প্রোটন দেয় এবং ইলেকট্রন গ্রহণ করে, তাকে আমরা বলি অ্যাসিড। তাহলে আরহেনিয়াস কি বলছে, জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে, মানে H+ আয়ন দান করে। এই যে অ্যাসিড, সে H+ আয়ন দান করে, H+ কে আমরা বলি প্রোটন। তো বর্নস্টেড-লাউরি বলছে যে সে হাইড্রোজেন আয়নের জায়গায় সে বলছে প্রোটন দেয়। আর লুইস বলছে যে সে ইলেকট্রন গ্রহণ করে, তার মানে যে প্রোটন দেয় এবং ইলেকট্রন গ্রহণ করে সেটাই অ্যাসিড। তো অ্যাসিড শক্তি অনুসারে 2 রকমের, তীব্র অ্যাসিড আর মৃদু অ্যাসিড। গঠন অনুসারে হাইড্রোসিড আর অক্সিসিড। হাইড্রোসিড মানে হলো এখানে হাইড্রোজেন থাকে, আর অক্সিসিড হলো সেখানে অক্সিজেন থাকে। আর উৎস অনুসারে 2 রকমের, একটা হলো জৈব অ্যাসিড আর হলো খনিজ অ্যাসিড। জৈব অ্যাসিড সেগুলো হলো যে তোমার বিভিন্ন ধরনের ফল ফলাদি বা সবজিতে এই জৈব অ্যাসিড পাওয়া যায়। আর খনিজ অ্যাসিড সেটা হলো যে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ থেকে আমরা যে অ্যাসিড উৎপন্ন করতে পারি সেগুলোকে আমরা বলি খনিজ অ্যাসিড। তো বিভিন্ন ধরনের জৈব অ্যাসিডের উৎস, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা প্রায় কিন্তু আসে। ওই যে আমরা প্রথমে যখন বিসিএস এর কোশ্চেন দেখছিলাম তখন কিন্তু ছিল যে স্যালিক অ্যাসিড
কই থেকে পাওয়া যায়, দুধে কোন ধরনের অ্যাসিড থাকে, এগুলো হলো জৈব অ্যাসিড। তো জৈব অ্যাসিডের উৎসগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন লেবুতে কি থাকে? লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড আর সাইট্রিক অ্যাসিড, আপেল আর আনারসে থাকে ম্যালিক অ্যাসিড, চা কফিতে থাকে ট্যানিক অ্যাসিড, এরপরে তোমার বাদামে থাকে অক্সালিক অ্যাসিড, কমলা লেবু পেয়ারাতে থাকে অ্যাসকার্বিক অ্যাসিড আর সাইট্রিক অ্যাসিড, কামরাঙ্গা আমলকিতে থাকে অক্সালিক অ্যাসকার্বিক অ্যাসিড, আর দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড। ভিনেগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড, আর টমেটোতে ম্যালিসেলিক অক্সালিক অ্যাসিড থাকে। আচ্ছা, তো এগুলো মনে রাখার জন্য তোমরা যেটা করবা সেটা হলো এগুলো একটু বারবার দেখবা। হ্যাঁ, এই স্লাইডগুলো বারবার দেখলা, বই দেখলা, এরপরে কাহুটে প্র্যাকটিস করলা, তখন দেখা যাবে যে অটোমেটিক্যালি এগুলো তোমাদের মাথায় ঢুকে গেছে। হ্যাঁ, আচ্ছা, তো অ্যাসিডের কিছু ধর্ম বা বৈশিষ্ট্য আছে। যেমন প্রথমে আমরা বলছিলাম যে সে হাইড্রোজেন আয়ন বা প্রোটন দান করে, তার মানে তার একটা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আয়ন থাকবে। হ্যাঁ, অ্যাসিডের এটা থাকবে H+, ঠিক আছে, একটা সে প্রতিস্থাপনীয় আয়ন দিবে, হাইড্রোজেন আয়ন দিবে। আরেকটা হলো যে সে নীল লিটমাস পেপারকে লাল করে। তুমি যদি অ্যাসিডের মধ্যে একটা নীল লিটমাস পেপার ঢুকাও, তখন দেখা যাবে এই লিটমাস পেপারের কালার চেঞ্জ হয়ে লাল হয়ে গেছে। হ্যাঁ, এটা অ্যাসিডের একটা ধর্ম। এরপরে অ্যাসিড ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, এবং অ্যাসিড টক স্বাদ। হ্যাঁ, তুমি যদি খাইতে নাও দেখবা যে অ্যাসিড খুব টক। আর একটা ধর্ম হলো যে অ্যাসিড কার্বনেট লবণের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। হ্যাঁ, কার্বনেট লবণ, মনে করো ক্যালসিয়াম কার্বনেট। হ্যাঁ, ক্যালসিয়াম কার্বনেট, এই ক্যালসিয়াম কার্বনেট এটা একটা ক্যালসিয়াম কার্বনেট লবণ। এটার সাথে যদি তোমার অ্যাসিড বিক্রিয়া করে, যেমন HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা একটা অ্যাসিড, এটা যদি বিক্রিয়া করে তাহলে কি হবে? দেখা যাবে যে এখানে ক্যালসিয়াম ক্লোরাইডের লবণ উৎপন্ন হয়েছে, কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছে এবং পানি উৎপন্ন হয়েছে। তো এই যে কার্বন ডাই অক্সাইড গ্যাস, এটা অ্যাসিডের একটা ধর্ম। সে কার্বনেট লবণের সাথে বিক্রিয়া করে এই কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। আর অ্যাসিডের বিভিন্ন রকমের ব্যবহার আছে। শিল্প কারখানায় অ্যাসিডের ব্যবহার হয়। এরপরে টয়লেট পরিষ্কারে আমরা যে টয়লেট পরিষ্কার করার জন্য যে হারপিক বা এই ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করি, এখানে অ্যাসিড থাকে। এরপরে তোমার আগেই বলছি যে স্টোরেজ ব্যাটারি যেগুলা, এগুলাতে অ্যাসিড হিসেবে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। কৃষি জমিতে আমরা যে সার দেই, এই সারের মধ্যেও অ্যাসিড থাকে। দেখা যায় খাবার সংরক্ষণের জন্য আমরা যে ভিনেগার ইউজ করি বা বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করি, এগুলোর মধ্যেও অ্যাসিড থাকে। এরপর হলো জ্বালা নিবারণের মলম, বিভিন্ন ধরনের ওই যে বোলতা বিচ্ছু, এগুলার কামড়ে আমরা যে মেডিসিন ইউজ করি, এগুলোর মধ্যে দেখা যায় এগুলাতে অ্যাসিডিক অ্যাসিড থাকে। খাবার হজমের জন্য পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু থাকে। হ্যাঁ, এই অ্যাসিডই আমাদের খাবার হজম করে। তো এই জন্য আমরা অনেক সময় বলি যে আমার পেটে অ্যাসিডিটি হয়েছে, বা ওই যে গ্যাস্ট্রিকের ব্যথা কেন হয়, এই অ্যাসিডের কারণেই কিন্তু হয়। আচ্ছা, অ্যাসিড বৃষ্টি কি জিনিস? এটাকে আকাশ থেকে অ্যাসিড পড়ে? এটা না, আসলে অ্যাসিড পড়ে ব্যাপারটা এরকম না। বায়ুমণ্ডলে নাইট্রোজেন এবং সালফারের যে অক্সাইডগুলো থাকে, এগুলা বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড হিসেবে পৃথিবীতে নেমে আসে। এটাকে আমরা অ্যাসিড বৃষ্টি বলি। আরেকটা হলো অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া। 1 মোল নাইট্রিক অ্যাসিডের সাথে 3 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড। হ্যাঁ, 1 মোল নাইট্রিক অ্যাসিডের সাথে 3 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড মিক্স করলে যে অ্যাসিড উৎপন্ন হয় সেটাকে আমরা অ্যাকোয়ারিজিয়া বা অম্লরাজ বলি। তো বিভিন্ন ধরনের যে অভিজাত ধাতু আমরা দেখেছিলাম, হ্যাঁ, যে স্বর্ণ, প্লাটিনাম, এগুলো গলানোর জন্য এই অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া ব্যবহার করা হয়। এরপর আসলে অ্যাসিডের সক্রিয়তার ক্রম, মানে কোন অ্যাসিডটা কত বেশি শক্তিশালী, এটা নির্ভর করে যে একটা অ্যাসিড, এই অ্যাসিডের কেন্দ্রীয় যে মৌল, তার জারণ সংখ্যার উপরে নির্ভর করে। জারণ সংখ্যা যত বেশি, তার সক্রিয়তাও তত বেশি। তো জারণ সংখ্যা কিভাবে বের করে, এটা অলরেডি আমরা দেখিয়েছি যে তুমি এখানে জারণ মানগুলো বসাবা। যেমন এখানে এটার উপরে কোনো সংখ্যা নাই, তার মানে যেটা তুমি =0 ধরতে পারো। তাহলে হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +1 আর অক্সিজেন হলো -2।
তাহলে এটা আমরা কি লিখতে পারি, +1 × 2 লিখলাম, +1 × 2 = 2, আর এটা 4 দুগুণে 8 -8, তাহলে কি হলো +2 সালফার সালফারের জায়গায় থাকলো, আর -8 = 0। তাহলে দেখা যাচ্ছে যে এখানে সালফারের জারণ মান হচ্ছে +6। তো এটার চাইতে এই 6 এর চাইতে যদি কম থাকে কারো, তাহলে সে তার চাইতে কম সক্রিয়, আর যদি বেশি থাকে বেশি সক্রিয়। তো এই হিসাবে তুমি যদি একটু দেখো, এটা তুমি চেক করবা যে কোনটার জারণ, এই যে মাঝখানে এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা কত, সালফারের এটা তো আমরা বের করলাম +6, এখানে ক্লোরিন এটা বের করবা, হ্যাঁ, বের করে দেখবা যে কোনটা বেশি শক্তিশালী। এটাকে আমরা অ্যাসিডের সক্রিয়তার ক্রম বলি। আর সব রাসায়নিক পদার্থের রাজা বলা হয় সালফিউরিক অ্যাসিডকে, H2SO4। এটার কারণ হচ্ছে যে প্রত্যেকটা শিল্প উৎপাদনের কোনো না কোনো লেভেলে দেখা যায় যে এই সালফিউরিক অ্যাসিডের ব্যবহার হয়। এই কারণে সালফিউরিক অ্যাসিডকে রাসায়নিক পদার্থের রাজা বলা হয়। আচ্ছা, এখন আসলে অ্যাসিড পানি মিশ্রিত করার নিয়ম হচ্ছে যেটা, অ্যাসিড পানি মিশ্রিত করার নিয়ম যেটা, সেটা হলো যে সবসময় অ্যাসিডকে পানিতে মিক্স করা হয়, মানে পানি কখনো অ্যাসিডে ঢালা হয় না, এটা নিয়ম। কারণ কি, কারণ হচ্ছে আমি যদি একটু উদাহরণ দিয়ে বুঝাই, মনে করো গরম তেল, এখন আমি তোমার বললাম যে তোমার উপরে এক ফোঁটা করে গরম তেল ফেলা হবে, অথবা তোমার এই গরম তেলের মধ্যে ফালাই দেওয়া হবে, তুমি কোনটা রাজি হবা? আমি হলে তো বলতাম যে এক ফোঁটা ফেললে তো কি হবে, যে এক ফোঁটা গরম তেল তোমার উপরে পড়লো, এতে কিন্তু খুব বেশি তোমার ক্ষতি হবে না। কিন্তু তোমার যদি গরম তেলের মধ্যে ফেলে দেওয়া হয়, দেখা যাবে তোমার সারা শরীর পুড়ে গেছে। সিমিলারলি যখন অ্যাসিডকে পানিতে ঢালা হয়, তখন অল্প অ্যাসিড অনেক পরিমাণ পানির সংস্পর্শে আসে, যে এইখানে তোমার ফোঁটা ফোঁটা অ্যাসিড ঢালা হচ্ছে, তো দেখা যায় এক ফোঁটা পড়লো, এটা পানির সাথে মিক্স হয়ে গেল। আর যখন তুমি অ্যাসিডের মধ্যে পানি ঢালবা, দেখা যাবে যে এই অ্যাসিডের সাথে অল্প পরিমাণ পানির সংস্পর্শে আসছে, তখন এই পানিটা কি হয়, বাষ্প হয়ে উড়ে যায়। এই কারণে সবসময় অ্যাসিডকে পানির মধ্যে ঢালা হয়, পানিকে অ্যাসিডের মধ্যে ঢালা হয় না, হ্যাঁ, এইটা একটু মনে রাখো। আচ্ছা, অ্যান্টাসিড খুব পরিচিত আমাদের জিনিস, গ্যাস্ট্রিকের একটু ব্যথা উঠলে আমরা অ্যান্টাসিড খাই ফেলি। তো এই অ্যান্টাসিডটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ, এটা এক ধরনের ক্ষারক। আর এই অ্যান্টাসিডের সাথে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড মিক্স করে মিল্ক অফ ম্যাগনেসিয়া ক্রিয়েট করা হয়, হ্যাঁ, এটা হলো অ্যান্টাসিড। তো এইটা এক ধরনের ক্ষারক। তো এটা আমরা কেন খাই, নরমালি দেখা যায় যে আমরা একটু আগে বললাম যে পাকস্থলীতে হজমের জন্য আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে আমাদের পাকস্থলীতে। তো কোনো কারণে যদি এই অ্যাসিডটা বেশি নির্গত হয়, তখন দেখা যায় যে বুক জ্বালা পোড়া করে। তো এটা কমানোর জন্য আমরা অ্যান্টাসিড খেয়ে থাকি। তো পাকস্থলীর অম্লত্ব বা গ্যাস্ট্রিক বলি আমরা যেটাকে, হ্যাঁ, যে কারণে আমাদের এই যে বুকে ব্যথা করে, তো নরমালি দেখা যায় যে যখন আমাদের পাকস্থলীতে বেশি পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড তোমার নিঃসৃত হয়, তখন আমাদের এই বুক জ্বালা পোড়া করে। তো এটা কি জন্য হয়, যদি বেশি পরিমাণে ভাজা পোড়া খায় সেই ক্ষেত্রে হতে পারে। এরপরে সিগারেট বা অ্যালকোহল যদি কেউ পান করে সেই ক্ষেত্রেও হতে পারে। আর একটা হলো বয়সের কারণেও অনেক সময় তোমার পাকস্থলী থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে নিঃসৃত হওয়ার রেটটা অনেক বেড়ে যায়, এই কারণেও গ্যাস্ট্রিকের সমস্যা হয়। এরপরে তোমার খাবার যদি সময় মতো কেউ না খায়, হ্যাঁ, যে টাইমলি যদি খাবার না খায়, সেই ক্ষেত্রে পাকস্থলীর তোমার এই অম্লত্বের কারণ হতে পারে। তো এটার বিভিন্ন উপসর্গ, যেমন ওই যে তোমার বুক জ্বালা পোড়া করে, পেট ফাঁপা থাকে, বদহজম হয়, আবার অনেক সময় চুলও পড়ে যায় এটার কারণে, হ্যাঁ, নখ কর্কশ হয়ে যায়, স্বাভাবিকভাবে মানুষ দুর্বল হয়ে পড়ে, বমি হয়। তো এইগুলো হলো তোমার গ্যাস্ট্রিকের বা পাকস্থলীর অম্লত্বর বিভিন্ন উপসর্গ। অ্যাসিডের নানা রকমের সামাজিক অপব্যবহার আগে অনেক প্রকট ছিল বাংলাদেশে, এই জন্য আমরা আগে টিভিতে এই সম্পর্কে বিভিন্ন অ্যাড দেখতাম, তাই না, বলতো যে জল জ্বলিলে বাড়ি ঘেরো দিমু। তো পরবর্তীতে দেখা যায় বিভিন্ন আইন করার কারণে এবং সামাজিক সচেতনতা বাড়ার কারণে এই রেটটা এখন অনেক কমে গেছে। তো বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন আইন 1995, অ্যাসিড নিয়ন্ত্রণ আইন 2002 এবং অ্যাসিড অপরাধ দমন আইন 2002, এগুলা আইন চালু আছে শাস্তির জন্য। এবং শাস্তি কি, একটা হতে পারে যে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে, অথবা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখি একটু, সেটা হলো যে অগ্নি নির্বাপন সিলিন্ডার। এটা আমরা দেখবো যে বিভিন্ন অফিসে গেলে ঝুলায় রাখে, হ্যাঁ, ফায়ার এক্সটিংগুইশার বলি আমরা। এটা আসলে কি থাকে, এখানে যেটা থাকে, এখানে এক ধরনের লিকুইড থাকে যেটা হলো সোডিয়াম কার্বনেট, আর একটা কাচের বোতলের মধ্যে থাকে সালফিউরিক অ্যাসিড।
তো যখন তুমি এটারে চাপ দিবা, হ্যাঁ, এটারে যখন তুমি চাপ দিবা তখন যেটা হবে, এই কাঁচের বোতলটা তখন ভেঙে যায়, ভেঙে এই সালফিউরিক অ্যাসিডটা এই সোডিয়াম কার্বনের সাথে মিক্স হয়, হয়ে কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রডিউস করে। আর এই কার্বন ডাই অক্সাইড গ্যাস এটা আগুন নিভানোর জন্য ব্যবহৃত হয়। আচ্ছা, তো তখন আমরা দেখলাম অ্যাসিড, এখন আমরা দেখবো ক্ষারক। তো ক্ষারক যেটা, সেটা হচ্ছে যে তোমার অম্লের সাথে বিক্রিয়া লবণ আর পানি উৎপন্ন করে। অ্যাসিডের সঙ্গে হলো ক্ষারকের সাথে বিক্রিয়া পানি আর লবণ উৎপন্ন করে, ক্ষারকের সঙ্গে হচ্ছে অ্যাসিডের সাথে বিক্রিয়ায় লবণ আর পানি উৎপন্ন করে। ক্ষারকের বিভিন্ন রকমের ব্যবহার আছে, যেমন পিঁপড়া ও মৌমাছির কামড়ের চিকিৎসায় আমরা ব্যবহার করে থাকি। মাটির উর্বরতা ফিরিয়ে আনতে এই যে ক্যালসিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এগুলো হলো ক্ষারক। হ্যাঁ, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এগুলো ক্ষারক। তো এই ক্ষারকগুলা মাটির উর্বরতা ফিরিয়ে আনার জন্য ব্যবহার করা হয়। টুথপেস্টের মধ্যে ক্ষারক থাকে, আমাদের দেখা যায় আমাদের দাঁতের মধ্যে ব্যাকটেরিয়া বিভিন্ন ধরনের অ্যাসিড ক্রিয়েট করে, এই জন্য টুথপেস্টের সাথে ক্ষারক থাকে। ক্ষারক, এই ক্ষারকটা গিয়ে কি করে, এই অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এটাকে তোমার নিউট্রাল করে দেয়। এই জন্য টুথপেস্টের মধ্যে ক্ষারক ব্যবহার করা হয়, এবং সাবানের মধ্যে ফোম তৈরিতে ক্ষারক ব্যবহার করা হয়। এই অ্যাসিডিটি দূর করতে একটু আগে আমরা দেখছি যে ম্যাগনেসিয়াম অক্সাইড বলছিলাম, হ্যাঁ, যে অ্যান্টাসিড, এক ধরনের ক্ষারক। এই অ্যাসিডিটি দূর করতে আমরা ক্ষারক খেয়ে থাকি, তাই না? আচ্ছা, টয়লেট ক্লিনার, কাঁচ পরিষ্কারক, পান খাওয়ার চুন, চুনটাও ক্যালসিয়াম অক্সাইড। হ্যাঁ, ক্যালসিয়াম অক্সাইড এটাও এক ধরনের ক্ষারক। আচ্ছা দেখো, সব ক্ষারই ক্ষারক, কিন্তু সব ক্ষারক ক্ষার নয়। আচ্ছা, ক্ষারক কি? ক্ষারক হচ্ছে যেটা তোমার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করে। তাই সব ক্ষারকই তোমার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করে। তো এই ক্ষারকের মধ্যে কিছু আছে যেগুলো পানিতে দ্রবীভূত হয়, সবাই কিন্তু হয় না। হ্যাঁ, কিছু আছে এগুলা পানিতে দ্রবীভূত হয়। তো যারা পানিতে দ্রবীভূত হয় এগুলাকে আমরা বলি ক্ষার। তাহলে দেখো, সব ক্ষারই কিন্তু কি ক্ষারক, কারণ সব ক্ষার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করবে। কিন্তু সব ক্ষারক কিন্তু পানিতে দ্রবীভূত হয় না, এই জন্য সব ক্ষারক ক্ষার নয়। তাহলে এটা মনে রাখতে হবে, সব ক্ষারই ক্ষারক, কিন্তু সব ক্ষারকই ক্ষার নয়। আচ্ছা, আর এতক্ষণ ধরে যে আমরা বলতেছি যে অ্যাসিড আর ক্ষারক বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, তো এই যে বিক্রিয়াটা, যে বিক্রিয়ায় অ্যাসিড আর ক্ষারকের বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে, এই বিক্রিয়াটাকে আমরা বলি প্রশমন বিক্রিয়া। অ্যাসিড আর বেস বা ক্ষারক এটা বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করে। আর দৈনন্দিন জীবনে এই প্রশমন বিক্রিয়ার অনেক গুরুত্ব আছে। যেমন আমাদের পাকস্থলীতে যেটা হয় সেটা এক ধরনের এই প্রশমন বিক্রিয়া, তোমার অ্যাসিড আর ক্ষারকের বিক্রিয়া হয়। এরপর আমাদের দাঁতে, একটু আগেই বলছি যে দাঁতে ব্যাকটেরিয়া নানান রকমের অ্যাসিড উৎপন্ন করে, তো টুথপেস্টের মধ্যে ক্ষারক থাকে, সেটা গিয়ে তোমার এটাকে নিউট্রাল করে দেয়। কেক তৈরির ক্ষেত্রে, কৃষিকাজে আমার এই প্রশমন বিক্রিয়া হয়ে থাকে। আচ্ছা, এরপর একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে নির্দেশক। নির্দেশকটা কি? মানে নির্দেশক হলো যে একটা ম্যাটেরিয়ালস বা একটা কম্পোনেন্ট, সেটা রং পরিবর্তনের মাধ্যমে আমাদের বলে দিবে যে এটা কি অ্যাসিড নাকি ক্ষার। যেমন লিটমাস পেপার, একটু আগে বলছি যে লিটমাস পেপার কি করে, অ্যাসিডের ক্ষেত্রে নীল লিটমাস, তুমি যদি অ্যাসিডে প্রবেশ করো দেখা যাবে যে লাল হয়ে গেছে, তার মানে এটি কি, সে নির্দেশ করতেছে। তো এইটা হলো একটা নির্দেশক। হ্যাঁ, এরকম আরো কিছু আছে, যেমন মিথাইল অরেঞ্জ, প্যানোথলিন, মিথাইল রেড, এগুলাও কোনো অ্যাসিড বা ক্ষারের মধ্যে দিলে এগুলা তার কালার চেঞ্জ করে। কালার চেঞ্জ করলে আমরা বুঝতে পারি যে এটা অ্যাসিড নাকি ক্ষার। এই লিটমাস কাগজটা লিচেন নামের এক প্রকার গাছ থেকে উৎপন্ন করা হয়। আর আচ্ছা, এখন আসে পিএইচ। পিএইচ মানে হচ্ছে পাওয়ার অফ হাইড্রোজেন। এটা 1909 সালে ডেনিশ রসায়নবিদ সোরেনসেন, সে এই পিএইচটা আবিষ্কার করে। পিএইচ আসলে কিছু না, এটা হলো একটা স্কেল, যে স্কেল দিয়ে আমরা অ্যাসিড নাকি ক্ষার এইটার আমরা মেজার করতে পারি। হ্যাঁ, এটা এক ধরনের স্কেল। পিএইচটা হলো ঋণাত্মক লগারিদম, এই যে মাইনাস লগ এইচ প্লাস, মানে হাইড্রোজেন আয়ন এইচ প্লাস, মাইনাস লগ এইচ প্লাস। তো দেখো, এটা হলো পিএইচ স্কেল। এটা 1 থেকে শুরু 14 পর্যন্ত। হ্যাঁ, তো 7 হলো নিউট্রাল, মানে 7 মানে সে অ্যাসিডও না ক্ষারও না। এই জন্য পিওর ওয়াটার, যেটা ড্রিঙ্কিং ওয়াটারের পিএইচ হলো 7।
তো যত তুমি 1-এর দিকে যাবা অ্যাসিডের পরিমাণ তত বাড়তে থাকবে, আর যত তুমি 14-এর দিকে যাবা মানে যত বাড়বে 7 থেকে তত ক্ষারীয়। এখন একটা ম্যাটেরিয়ালসের মনে করো pH 10 মানে কি সে ক্ষারীয়, আবার যদি হয় যে 3 তার মানে অ্যাসিডিক, সে তার মধ্যে অ্যাসিড। যেমন এই যে গ্যাস্ট্রিক অ্যাসিড, আমাদের পাকস্থলীতে যে অ্যাসিডটা থাকে সেটার pH হলো 1। এরপরে তোমার মিল্ক, দুধের তোমার pH হচ্ছে 6 এরকম। আবার তুমি যদি হ্যান্ড সোপ যেটা সেটা হলো 10, তার মানে হ্যান্ড সোপটা কিন্তু ক্ষারীয়। তো এটা একটা স্কেল, pH স্কেল আমরা বলি। বিভিন্ন ক্ষেত্রে pH এর বিভিন্ন ভ্যালু আছে, যেমন ব্লাডের ক্ষেত্রে তোমার ব্লাডের ক্ষেত্রে নরমাল pH কত দেখো 7.35 থেকে 7.45, এটা হলো ব্লাডের pH এর ভ্যালু। এরপরে তোমার মাতৃ দুগ্ধের জন্য 7 থেকে 7.4, মুখের লালায় 6.4 থেকে 6.7, এরকম বিভিন্ন জায়গায় pH এর বিভিন্ন রকমের ভ্যালু ক্যারি করে। pH এর গুরুত্ব যেটা সেটা হলো যে এক একটা জায়গার জন্য এক একটা pH ইম্পর্টেন্ট, যে এটার চাইতে pH কম বেশি হলে সেটা ভালো না। যেমন একটু আগে বললাম খাবার পানি, এটা অ্যাসিড বা অ্যাসিডও না ক্ষারও না, নিউট্রাল মানে 7, এটা আমরা ধরে নিই যে খাবার পানি তোমার pH থাকবে 6.5 থেকে 8.5, এই রেঞ্জে যদি pH থাকে তাহলে এটা খাবার উপযুক্ত। এর চাইতে কম বেশি হলে সেটাকে আমরা খাওয়ার উপযুক্ত ধরি না। সিমিলারলি মাটিতে pH 4.8, এর চাইতে যদি কম বেশি হয় তাহলে তোমার ফসল ভালো হবে না। আবার স্বাস্থ্য রক্ষা বিভিন্ন ওষুধ বিভিন্ন pH লেভেলে কাজ করে। যেমন এই যে এখানে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের pH আছে, তো আমরা যখন বিভিন্ন ওষুধ খাই বা ডাক্তাররা বিভিন্ন ধরনের মেডিসিন প্রেসক্রাইব করে, এগুলা তোমার pH এর সাথে রিলেটেড। বোঝা গেছে? বিভিন্ন ধরনের টয়লেট্রিজ উৎপাদনেও এই pH এর ভূমিকা আছে। যেমন দেখো সাবানের pH 7.8, তারপর শ্যাম্পু 5 থেকে 7, টুথপেস্ট 7 থেকে 8। প্রশমন বিক্রিয়া আমরা বলছিলাম যে তোমার ক্ষার আর অ্যাসিড বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। তো লবণ হচ্ছে যে প্রশমন বিক্রিয়ার মূল উপাদান। তো লবণের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা pH থাকবে 7, এটা ক্যালাস বা ক্রিস্টাল গঠন করে, পানি শোষণ করে এবং সাধারণ তাপমাত্রায় পানিতে দ্রবণীয়। লবণের এটা একটা বৈশিষ্ট্য, যেমন খাবার লবণ পানিতে মিক্স করলেই দ্রবীভূত হয়ে যায়, তাই না? আচ্ছা, আর দৈনন্দিন জীবনেও আমাদের লবণের গুরুত্ব অপরিসীম। যে লবণ যদি তুমি না খাও বা লবণের যদি অভাব থাকে তাহলে তোমার রাতকানা রোগ হবে। তুমি এরকম ফ্লাইওভার বা বিভিন্ন ধরনের ভুল তুমি করবা, এরপরে গলগণ্ড রোগ হওয়ার সম্ভাবনা থাকে। আর লবণ যদি তুমি না দাও তাহলে খাবারের স্বাদও হবে না। আবার অনেক সময় দেখা যায় খাবার সংরক্ষণের জন্য আমরা লবণ ব্যবহার করি। হ্যাঁ, দেখবা যে লবণ দিয়ে অনেক জিনিস সংরক্ষিত করে রাখা হয়। আর মাটির অ্যাসিডিটি নিয়ন্ত্রণের জন্য আমরা লবণ ব্যবহার করি। আবার মাটির উর্বরতা বৃদ্ধির জন্য যে আমরা সার ব্যবহার করি, যেমন অ্যামোনিয়াম নাইট্রেট, এটা এক ধরনের লবণ। হ্যাঁ, নাইট্রেট লবণের সার। শিল্প কারখানায় তো লবণের ব্যবহার অনেক, যেমন চামড়া ট্যানিং করার কাজে তোমরা দেখবা যে কুরবানির পর চামড়াগুলোর উপর দিয়ে লবণ একদম পুরো করে দিয়ে রাখা হয় সংরক্ষণের জন্য। হ্যাঁ, মাখন ও পনির উৎপাদনে খাবার ও কাপড় কাচার সোডা এবং প্রভাবক হিসেবে তোমার লবণ ব্যবহার করা হয়। খাবার স্যালাইনের মধ্যে লবণ ব্যবহার করা হয়, আমরা সবাই জানি এটা। ডিটারজেন্ট তৈরিতে ব্যবহার করা হয়। আচ্ছা, এখন আমরা দেখব পানির ক্ষরতা। তো পানি একটা হলো মৃদু পানি। মৃদু পানি হচ্ছে যেটাতে তুমি দেখবে যে অল্প একটু সাবান নিলে অনেক বেশি ফেনা হচ্ছে, এটাকে আমরা মৃদু পানি বলি। আর ক্ষর পানি হচ্ছে যেখানে তোমার সহজে ফেনা উৎপাদন হয় না। হ্যাঁ, সাবান ব্যবহার করলে ফেনা হতে চায় না, এই পানিকে আমরা ক্ষর পানি বলি। তবে ক্ষর পানিতে তুমি যদি ডিটারজেন্ট ইউজ করো সেই ক্ষেত্রে ফেনা হবে, কিন্তু সাবান ব্যবহারে ফেনা হয় না। তো পানির ক্ষরতা এটা দূর করার জন্য একটা উপায় হলো যে তুমি যদি পানিকে ফুটাও তাহলে এটা তোমার ক্ষরতাটা কমে যায়। অথবা তুমি পারমোটিভ পদ্ধতি বলে একটা কথা আছে, এই পদ্ধতিতেও তুমি চাইলে তোমার পানির ক্ষরতাকে তুমি দূর করতে পারবা। এটা কিছু না, ওই যে তুমি পানিটাকে বিভিন্ন ধরনের স্যান্ড গ্রাভেলের লেয়ারের মধ্যে যদি তুমি পাস করো, তো ফাইনালি তুমি যে পানিটা পাবা নিচ দিয়ে, এই পানিটা অনেকটা এই ক্ষরতা মুক্ত থাকে। আর একটা হলো সোডা পদ্ধতি, এই পদ্ধতিতেও
খরতা দূর করা যায়। আর খরো পানি ব্যবহারের অসুবিধা হচ্ছে, মেইন অসুবিধা এটা সাবান ব্যবহার করলে ফেনা হয় না, তার মানে তোমার প্রচুর সাবান লাগবে, মানে অপচয় হবে সাবানের। আরেকটা জিনিস হলো যে এটার আসবাবপত্রের নিচে লাল রঙের আবরণ পড়ে যায়। হ্যাঁ, তোমরা অনেক জায়গায় গেলে দেখবা যে বালতি একদম লাল হয়ে গেছে, বা কেটলির নিচ দিয়ে দেখবা যে পানির মানে লাল লাল আবরণ পড়ে থাকে। আর এটা আরেকটা সমস্যা হচ্ছে যে পাইপ যেগুলোর মধ্যে দিয়ে এই পানি প্রবাহিত হয়, এই পানির ভিতরে দেখা যায় যে এরকম ক্ষয় হয়ে যায় বা লাল রঙের আস্তরণ পড়ে যায়, বন্ধ হয়ে যায়, দেখবো টেপের পানি দিয়ে পানি পড়তে চায় না। আর রং নষ্ট হয়ে যায়, কাপড়ের রং নষ্ট হয়ে যায়। তো আমরা যদি একটু রিভিউ করি যে কি কি আমরা দেখলাম, তাহলে স্যালিক অ্যাসিড কোথায় পাওয়া যায়, এটা 26তম বিসিএস এর কোশ্চেন ছিল। তো স্যালিক অ্যাসিড কিসে পাওয়া যায়? স্যালিক অ্যাসিড পাওয়া যায় টমেটোতে। হ্যাঁ, টমেটো। দুধে কোন অ্যাসিড থাকে? ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড নীল লিটমাসে লাল করে অ্যাসিড না বা অম্ল। পিএইচ কি জিনিস? পিএইচ হচ্ছে যেটা অ্যাসিড ক্ষারীয় বা নিরপেক্ষ নির্দেশ করে। 7 হলে নিরপেক্ষ, আর তুমি যদি 1-এর দিকে যাও তাহলে অ্যাসিড, আর যদি 14-এর দিকে যাও তাহলে ক্ষারীয়। নিরপেক্ষ পানি হলো 7। আয়োডিন কই পাওয়া যায়? শৈবালে আয়োডিন পাওয়া যায়। আচ্ছা, খরো পানিতে বলছিলাম সাবান ফেনা দেয় না, কিন্তু তুমি যদি ডিটারজেন্ট ইউজ করো সেই ক্ষেত্রে তুমি ফেনা পাবা। আর পানির খরতার জন্য পানিতে হাইড্রোজেন কার্বনেট বা সালফেট এই জাতীয় যৌগ যদি থাকে সেই ক্ষেত্রে পানির খরতা দেখা যায়। পানিতে দ্রবীভূত হয় নাকি বলছিলাম, এটা 28তম বিসিএসে আসছে, ক্যালসিয়াম কার্বনেট। হ্যাঁ, এটা পানিতে দ্রবীভূত হয় না। আর মৃদু পানি যেটা, যে পানিতে প্রচুর ফেনা হয়, এটা সবচেয়ে ভালো উৎস হচ্ছে বৃষ্টির পানি সবচেয়ে পিওর। আর পানিকে সম্পূর্ণ জীবাণুমুক্ত করা যায় ক্লোরিন মিশিয়ে। হ্যাঁ, পানিতে যদি ক্লোরিন মিক্স করো তাহলে পানির যে জীবাণুগুলা, এই জীবাণুগুলা ধ্বংস হয়ে যায়, এটাকে ক্লোরিনেশন বলে। হ্যাঁ, পানিতে ক্লোরিন মিক্স করা হয়। এই জন্য দেখবা বাইরে থেকে আমরা যে পানির বোতলগুলা কিনে খাই, এটার মধ্যে একটা তিতা তিতা ভাব থাকে, এটা হয় ক্লোরিন মিক্স করার কারণে। এটা পানিকে জীবাণুমুক্ত করার জন্য ব্যবহার করা হয়। তাহলে আজকে এই পর্যন্তই, নেক্সট লেকচারে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।